আসসালামু আলাইকুম। শুরু করছি 'আমৃত ভালোবাসি তোকে' পর্ব ২৫ লিখেছেন সালমা চৌধুরী। আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইনজেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমদ খানের বেডের পাশেই বসে আছে। ঘণ্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন। ভোর ৪টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন। মিম, আদি ঘুমে, মালিয়া খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমদ খান বিছানায় শুয়ে নিরুদ্যম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন। কিন্তু এই অবস্থায় কথা বলা একদমই ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর সুরে জানালো, আপনার এখন ঘুমানো দরকার, কথা পরেও শোনা যাবে। আলী আহমদ খানের ভেতরটা ছটফট করছে, খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় ম্যাসেজ করে দিচ্ছে। মালিয়া খান ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে তাই কিছুটা টের পায়নি। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছেই বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটা হাত কত সুন্দরভাবে চুলে ম্যাসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছেন। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে শুকনো গতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি, ঘুম পেলে হয় চলে যাব। সকাল হতে চলল, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না। আবির নীরব হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত শুকনো নজরদারি কবে থেকে শুরু করলি। মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতেই দেখলো ফুপ্পি কল দিচ্ছে। আবির যেই উঠতে যাবে খেয়াল হলো আলী আহমদ খান আবিরের হাতে ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যি তার নেই, তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত সুরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিতে স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেননি। হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিলেন বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে শুতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপ্পি আর্তনাদ করে বললেন, ভাইজান এখন কেমন আছে বাবা। মেঘ নরম সুরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমাচ্ছে। তুমি টেনশন করো না ফুপ্পি। মেঘ, হ্যাঁ ফুপ্পি। আবির কোথায়। আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো।
আলহামদুলিল্লাহ ঠিক আছেন। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছেন। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সেই যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না, আম্মুর সঙ্গেও কথা বলছেন না। তুমি চিন্তা করো না হুপ্পি, নিজের যত্ন নাও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরাও সাবধানে থাকিস, আর সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস। ছেলেটা মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা করে। আমার কথা শুনবে নাকি এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে। মাহমুদা খান মৃদু হেসে বললেন, তুই বুঝাইয়া বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়েই গাল ফুলিয়ে উষ্ঠ উল্টালো। বড় আব্বু বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুমও নেই। তাছাড়া এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারত। অভিমান জমেছে মনের কোণে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ অনুভূতি তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে, তা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরামুখ আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো, অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের উপর শুধু শুধু চেঁচায় না, কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস? ডাকিসনি কোনো কেন আমাকে? 4টার দিকে আসছি, তুমি ঘুমাচ্ছিলে তাই তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলেছেন। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে, তারপর মোলায়েম কণ্ঠে শুধালো, সারা রাত ঘুমাসনি? না। রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব। মালিহা খান তেমন জোর করলেন না। বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, যিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতেই থাকেন। ওনার নাম খুদেজা। ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন। ওনাদের দুজন মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর। আবিরদের মেইন গেটের পাশেই ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটা বাছা করে দেন, কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিয়া খানই নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ। নতুন নতুন রেসিপি বানানো, বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিয়া খান, হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় 2 বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা আপার সহযোগিতা রান্না করে, তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছেন। উনি 2-3 ঘন্টার জন্য এসে ঝাড় মোছা, কাপড় ধোয়ার সাথে অন্যান্য কাজ করে যান।
আজ মালিয়া খান, হালিমা খান দুজনই উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আফা মিলে নাস্তা রেডি করেছেন। মালিয়া খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন। আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে, এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিয়া খান খানিক হেসে বেরিয়ে গেলেন। মালিয়া খান ড্রয়িং রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো। মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বুর জন্য আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বললেন, মেঘ তুই রান্না কবে শিখলি? আজকে শিখব, তারপর রান্না করব। মালিয়া খান ততস্থ হয়ে বললেন, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতেই অসুস্থ, রান্না ভালো না হলে খেতে পারবেন না। রান্না একবারে ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় নির্দেশ দিবে। মারে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমিই করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু, আব্বু, আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান, মেঘও আজ ঠিক সেভাবেই বলেছে। মালিয়া খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আব্বু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়? মালিহা খান ডাইনিংয়ে বসেই মেঘকে নির্দেশনা দিচ্ছে। মেঘ সে অনুযায়ী রান্না করছে। একবারের জায়গায় 10 বার লবণ চেক করছে। তরকারি খেয়ে হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিয়া খানের কথা মতো বড় আব্বুর জন্য 2টা তরকারি রান্না করেছে। রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে, বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য। 3 দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টানছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে। ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করছে। চোখে মুখে লাল হয়ে আছে। আবির শুকনো নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, বড় আব্বু এখনো ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি জিজ্ঞেস করেছি? এমনি। বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তার কমতি নেই। আব্বু আম্মু মেঘ ফুপ্পি প্রত্যেকের চিন্তা এক। আবিরের মাথায়, সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানভীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কতদিন সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমদ খানের ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতে আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসল। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমদ খান অনেকটা সুস্থ, একাই চলতে পারবেন, তবুও আবির রিস্ক নিতে চায়নি। আলী আহমদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতে আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন, তানভীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানভীরকে ডাকো, তোমাদের 2 ভাইয়ের সাথে আমার কথা আছে। আমির ভ্রুকুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবেন, তারপর কথা শুনবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির? আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতার থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চস্বরে বলল, আম্মু, আব্বুর জন্য খাবার পাঠাও। একটু পরেই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটলো, একে একে সব নিয়ে আসছে।
মালিয়া খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মালিয়া খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উদ্দীপ্ত সুরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুঁচকালো। সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবরই আছে। আলী আহমদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এই রান্না তো তোমার না। কে রান্না করেছে? মালিয়া খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আলী আহমদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকতায় ন্যায় নুয়ে পড়েছে। আবিরের বৃহৎ আঁখি যুগল মেঘতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল। আবিরের হৃদয়ে খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। মনের ভিতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরা আমূল পরিবর্তন, আচরণ কথাবার্তাতেও আকাশ পাতাল পার্থক্য। ছটপট অল্পবয়স্ক মেয়েটা কদিনের কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথায় পূর্ণ ম্যাচিউরড, হুটহাট রেগে যায় না। রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশীর প্রেমে পড়েছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে। অষ্টাদশীর উষ্ণ আয়তায় আবিরের বক্ষ অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানভীর উঠেছে কিনা দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে। ভোরবেলা এবার দরজার পর্যন্ত এসেছিল। বড় ভাই ভাবির রুম, তাই ভেতরে আসেনি। দরজার বাহির থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গিয়েছিল। মোজাম্মেল খান আসতেই আলী আহমদ খান শান্ত সুরে বললেন, আয় ভেতরে আয়, এসে বস। এরই মধ্যে তানভীর আসলো। খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে। তানভীর আবিরের পেছনে দাঁড়ানো। মালিহা খান আলী আহমদ খানের পাশেই বসা। মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছেন। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত সুরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানভীর দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদুস্বরে বলল, জি। আলী আহমদ খান ঢোক গিলে অনুষ্ণ সুরে বললেন, উনি তোমাদের ফুপ্পি হয়, আমাদের একমাত্র বোন। আবির আর তানভীর দুজনেই নিরুদ্দেশ, কেউ কোনো কথা বলছেন না। দরজার পাশে মেঘও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। তানভীর আবির আগে ফুপ্পির দিক থেকে ফুপ্পির সব ঘটনা শুনেছেন, আর আজ আলী আহমদ খানের মুখ থেকে সব শুনছেন। তারা আগে থেকেই ঘটনা জানে, এরকম কোনো রিয়াকশনই দেখায়নি। আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমদ খানও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করছে। আলী আহমদ খান সবশেষে একটা কথাই বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছরের আপনার পরিবার পরিপূর্ণ হয়নি, আমরা কি তবে আপনার শান্তির কারণ নই? আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলার ছেলেই না। আলী আহমদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরা আমার সব, তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা।
তাহলে এত বছর আগে ক্ষোভ এখনো কেন পুষে রেখেছেন? আর আমাদেরকে কেনই বা বলছেন সেই ক্ষোভ আমাদের মধ্যেই ঢুকাতে চাচ্ছেন? আলী আহমদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ, অনুভূতি, রাগ, ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুপ্পি আছে, তা তোমাদের জানা দরকার, সেজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়ির চৌখাটে পেরোতেই না দেন, তবে আমাদের ফুপি আছে কিনা সেই কথা জেনে আমাদের কি কাজ? তানভীর সন্দিহান চোখে চেয়ে প্রশ্ন করল, ফুপ্পিকে এই বাড়িতে কি আনা যায় না? সেটা সময় বলে দিবে। আরও কিছুক্ষণ চলল এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়েই কথা বলেছে, যেন ওনাদের ভেতরের রাগ ক্ষোভ কমে আসে। আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবকে জানিয়ে দিয়েছে, সেই যে সকাল দিকে ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়েও দেখলো আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতো ভিমড়ি খেল। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীরগতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো, আস্তে করে ডাকলো, আব্বু। আলী আহমদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে। আবির ধীরস্থিরভাবে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওষুধ? আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন, আমার মাই খাই দিয়েছে, সারাদিন ধরেই এখানে বসে আছে, রুমেই যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচিওরি আমার প্রতিনিয়ত উন্মাদ করে তুলেছে। এত ম্যাচিওর হয়ে যাচ্ছিস কেন তুই? সম- সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি। আমার উগ্র, বদমেজাজি, উচ্ছৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলেছি? আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়েছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুঁচকানো ভ্রুযুগল আরও কুঁচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশীর শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক নামিয়ে রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাবালো। তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল। মালিহা খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে আসছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখন পত্রিকা পড়তেছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিয়া খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন, অনেক পড়েছিস, এখন পত্রিকাটা রেখে একটু বাহিরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি। কিছু হবে না। আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন, আর পড়তে হবে না আম্মু, তুমি এখন রুমে যাও। বড় আব্বুর মুখের উপর কথা বলার মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশে সোফায় হেলান দিয়ে বসেছে। হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বুর উসিলায় আমার মেয়ের রান্না যে করেছে সেই অনেক। মেঘ প্রশ্ন করে, তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আব্বু, কাকিয়া, আবির, তানবীর সহ সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতে মেঘের মন আনন্দে ভরে উঠেছে। আকস্মাৎ মেঘের ভ্রু কুঁচকে আসে। মেঘ উতলা হয়ে শুধালো, আবির ভাইও টেস্ট করেছেন? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমিয়েছে, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করে তারপরে ঘুমাতে গেছে। তোর রান্নার তারিফ করেছিল।
আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন? আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু সুরে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞেস করছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হয়ে হাসল। এরই মধ্যে হালিমা খান বলে উঠলেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করেছে। কম করে হলো 15-20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দিবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু আমাকে বড় ভাবলে কি হবে? ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতো, ওনার নজরে আমি পড়িই না। আকলিমা খান উপরে বেলকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির উঠেছে দেখলাম, কফি খাবে কিনা করে দিব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনই আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আছে। মেঘ সেসবে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই যা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতায় সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজে নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ বুলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে পড়তেই এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ মাত্রই আবির চোখ মেলল। অপাজ্ঞ তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল সুরে প্রশ্ন করল, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রুকুচকে শুকনো নেত্রে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিক সেদিক তাকিয়ে শমিত সুরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার কেন করতেছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকিয়া আম্মু আপনার কফি কথা বলেছিল, তাই আমি নিয়ে এসেছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পা এগিয়ে মেঘের ডান হাতের কবজিতে শক্ত করে ধরে। অকস্মাৎ কাণ্ডে মেঘ ভড়কে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতেই চোখে পড়ে একজোড়া রক্তাভ আঁখি। সহসা মেঘ ঢোক গিলল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তাও বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরো শক্ত করে ধরে নিরেট কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী সুর বুঝতে পেরে মেঘ ধীরস্থির গতিতে বলল, বড় আব্বুর কাছে যাব। কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নিস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি করে খেতে পারবো, কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথার থেকে কয়েক গুণ বেশি ব্যথা বুকে করেছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণ মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ সুরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু, আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, না, নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। অকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলে ওঠে, আপনি বললেই হলো, আমি যত্ন নিবই, ছাড়ুন। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দার দেয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক উপরে উঠায়। আবির তখনও অগ্নি দৃষ্টিতেই তাকিয়ে আছে। কণ্ঠ 3 গুণ ভারী করে আবির বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি, তাহলে তুই ভুল করছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকেই প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত সুরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না?
এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো, একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করব, তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আকপাস না ভেবেই বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করি? হ্যাঁ, অনেক বিরক্ত করিস। এই যে এখন করতেছিস। মেঘের চোখ টলমল করছে, হৃদয়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারো জীবনে বিরক্তির কারণ হব না। আবির ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে, চোখ বন্ধ করে দু হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই ম্যাচিওর আচরণে আবির আটকে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বোধন দেখা শুরু করে, তখন আবির কি করবে? কিভাবে আটকাবে আব্বু চাচুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি। এজন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিছিয়ে থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। গুণাক্ষরেও কারো চোখে যেন মেঘের ম্যাচিওরিটি না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনই কষ্ট পাবে। তখন সেই কষ্টের মাত্রা বর্তমান থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির বেলকনিতে প্রায় দেড় 2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়েছে। ঘন্টা দুয়েক পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানার উপর হয়ে শুয়ে পড়েছে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর উপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি যে আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টার দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা, আবার আবির দূরত্ব বাড়িয়ে নিজের হাতেই সেখানে দেয়াল তুলে দেয়। অষ্টাদশীর অবুঝ মন আবিরের কর্মকাণ্ড দেখে ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজছে। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল করেছে। 2 দিন যাবৎ বন্যা কল দিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়ার মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কিরে, কি হয়েছে তোর? কোন দুনিয়ায় হারাইছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালোই হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করেই বন্যাকে কিছু বলেনি। 2 দিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউজ হয়ে পড়ে যায়। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না, আচরণ কিভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, তোদের বাসায় কি সমস্যা রে? তোকে কে বলেছে? তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব। বন্যা মনোযোগের সহিত সব ঘটনা শুনেছে। এখানে বন্যার কিছুই বলার নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নেই। ঘণ্টাখানেক 2 বান্ধবী কথোপকথন চলেছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু আম্মুর কাছে যায় না, ওনাদের সঙ্গে কথাও বলে না।
ভুলেও আবির মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে। গুনে গুনে দিন কাটাচ্ছে। এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আব্বুকে দেখে আসে। ওনাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে মিম আদিও সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না। ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে যেমন সবকিছুই অসহ্য লাগে, মেঘের অবস্থাও এখন তেমন। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। হালিমা খান মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করলো, কি হয়েছে তোর, মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কিছু বলবা? কতদিন হয়ে গেছে আমরা নানু বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানু বাড়ি যেতেই চাস না, আজ হঠাৎ নানু বাড়ি যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো। মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এই অবস্থায় আমি যেতে পারবো না। তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো, ফেরার সময় জানিও তানভীর গিয়ে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকে। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও। সকাল থেকেই খানবাড়িতে পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছে সব দিক। ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেটে চলে গেছেন। খাবার টেবিলে বসে আবির মোজাম্মেল খান আলী আহমদ খানের সঙ্গে কোনো এক বিষয় আলোচনা করায় ব্যস্ত। মিম আদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শুধালেন, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু শাওয়ার নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে ২-৪ দিন রাগ অভিমান ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো করে জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবে আবির মুখ বুজে সব সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। তার কিছুক্ষণ পরেই মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে দুপাশে দুটা ছোট ক্লিপ দিয়ে পেছনের চুল ছেড়ে রেখেছে। সঙ্গে পছন্দের একটা জামা পরেছে। খাওয়া দাওয়ায় করে ১ ঘন্টার মধ্যে নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় বছরখানেক পর নানুবাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন করে বাসায় জানিয়েছে, মেঘ নানা নানুর সঙ্গে গল্পগুজব করে ২ মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামাতো ভাই বোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। ২ বোন ৩ ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনের ঈদ ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আমি সবার বড়, তারপর ২ মামা, সবার ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামণিকে কল দিয়ে ভাই বোনের সাথে কথা বলেছে। খালামণিকে আসতে বলেছে। খালামণির ২ মেয়ে ১ ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েট এ পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6 পড়ে। ছেলেটার বয়স সবে ৫ বছর। মেঘ যতবারই নানু বাড়িতে আসে ততবারই খালামণিকেও আসতে হয়। সারাদিন হই হুল্লোড় থেকে মেঘ বাসায় কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাসায় আসছে। গেটের বাহিরে থেকে মেঘের বেলকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমের লাইট অফ দেখে আবির কপাল গোটায়। বাড়ির পরিবেশ বরাবরের মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিহা খান আলী আহমদ খানের কাছে বসে আছেন। মিম তার রুমে পড়ছেন। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতেই আকলিমা খান শুধালেন, তোমাকে খেতে দিব? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন। আবিরের সাথে মিম আর আদিও কিছুক্ষণ পর খেতে বসেছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না। আজ মেঘকে দেখার জন্যই অসময়ে খেতে এসেছে। মামুনিকেও দেখতে পাচ্ছে না।
জিজ্ঞেস করতেও কেমন জানি লাগছে। আবির তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠেছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুঁত করছে। দু কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদির ডাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে, আম্মু বলেছে কি খাবে বলো বলতে। আবির ঘুমের মধ্যেই বলছে, কাকি আর রান্না করতে হবে না, মামুনিকে বল যা খুশি রান্না করতে। তোমার মামুনি বাসায় নেই। আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে। একা? না, মেঘাপু গেছে। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতেই আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতে আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথাও জিজ্ঞেস করেছে। মেঘ ভোরবেলা উঠে কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সাথে কথা শেষ করে সহসা তানবীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল রাতে প্রায় ১টার দিকে বাসায় আসছে। সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবরই নেওয়া হয়নি। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবিরও আর ডাকেনি। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমের দরজায় ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রুকুচকে শুকনো নেত্রে তাকায়। হঠাৎ আবিরের চোখ পড়ে টেবিলের উপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিতে দেখল ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিনহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ যে নানা বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। ২ দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? বনু নানু নানু বাড়ি গেছে। কবে গেছে? ২ দিন হলো। আমার সঙ্গে ওই দিন রাতেই কথা হলো। বলল না তো? তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমিই পরের দিন শুনেছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মুও জানে না। বনুর যেদিন ইচ্ছে হবে সেদিনই আসবে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো। জি। তোমার হাতে কি অবস্থা? এখন কিছুটা ঠিক আছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তানভীর ভ্রু উঁচিয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা। কি আর করার। ১ সপ্তাহ পেরিয়ে গেছে। মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলে মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। হালিমা খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পান না। ৪-৫ দিন হলো মেঘের খালামণি আসছে। নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট ৯ জন কাজিন। তানভীর আসলে পরিপূর্ণ হতো। রাত ১২টা থেকে ১টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানার সঙ্গে ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে। এই কয়েকদিনে মেঘের মন অনেকটাই হালকা হয়ে গেছে। হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খান কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নেয়, কিন্তু নিজের কথা বলে না। এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামুনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করেই
আবির রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত সুরে বলল, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত সুরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবু আসবি না? না। বাসার মানুষদের মিস করছিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? মেঘ সশব্দে হেসে আস্তে বলে উঠল, না, হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারল না। মেঘ কল কেটে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিলে রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কোমল কণ্ঠস্বর অষ্টাদশীর অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামুনির নাম্বারে কল দেয়। হালিমা খান 10টা থেকে 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েন। তারপর মেঘ আম্মুর ফোন দিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্যি হয় না বলে বাধ্য হয়েই রিসিভ করে। প্রতিদিনই একটা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গতরাতে মেঘের সঙ্গে কথা বলে আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমাচ্ছে। মামুনির নাম্বার থেকে কল আসতেই আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থায় বলল, মামুনি। না, আমি মেঘ। ম্যাম, বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দেব। বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি। ভাইয়া কল ধরছে না কেন? কোনো দরকার? না, নানুমণি ভাইয়াকে আসতে বলেছে, আর আমরাও চলে যাব আজ। আচ্ছা, আমি তানবীরকে বলে দেব। আর একটা কথা। বলুন। আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামনি বলেছে? তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে, সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি হেসে তাড়াতাড়ি উঠে তানবীরের রুমে ছুটে গেল। তানবীর সকালে খেয়ে আবার শুয়েছে। আবির তপ্ত সুরে ডাকল, তানবীর, উঠ। আবিরের কণ্ঠস্বর শোনামাত্র তানবীর হকচকিয়ে উঠল। গলা খাকারি দিয়ে প্রশ্ন করল, কি হলো ভাইয়া? আবির মুচকি হেসে বলল, বউ কল দিছে, তাকে আনতে হবে। তাড়াতাড়ি রেডি হ। বাপরে বাপ, এত খুশি? বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি, তুই বুঝবি না। আহা গো। ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানবীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা তা জানার জন্য। মেঘদের নানু বাড়িতে এদিকে রাস্তা করতেছে। গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না। যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এজন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া। বল। একটা গান গাই। তোর মন চেলে গা, আমাকে বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করব। গাইবো? গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো। তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও